দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবি খেলোয়াড়দের। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলছে সিপিডি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ, নগরবাসীর ভোগান্তি। এবারে পুরো আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বেলা 1টায় চট্টগ্রাম নোয়াখালীর মধ্যকার ম্যাচ থাকলেও হোটেল থেকে বের হননি কোনো দলের খেলোয়াড়রা। ফলে মিরপুরের হোম অফ ক্রিকেটে নির্দিষ্ট সময় শুরু হয়নি দিনের প্রথম ম্যাচটি। মাঠে গড়ায়নি দ্বিতীয় ম্যাচও। বিকেলে ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে তারা যে অনড় সেটি জানিয়েছেন। এ বিষয়ে 48 ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন ক্রিকেটাররা। এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের মুখে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটি স্থগিত করে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে গবেষণা এই প্রতিষ্ঠানটি। চলতি বছরের 7 জানুয়ারি 2026 থেকে 2050 সালের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা খসড়া প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এই খসড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এবং দু একজন বললেন যে সরকারের পক্ষ থেকে তারা বলেন এই ধরনের পরিকল্পনা 5 বছর অন্তর করা হয়, কিন্তু 2 বছরের মধ্যেই এই ধরনের পরিকল্পনার অর্থ কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন দেশকে খুশি করা। এছাড়া নতুন কোনো কয়লা প্লান্ট এবং এলএনজি টার্মিনাল তৈরিরও কোনো প্রয়োজন নেই। আমরা জানতে পারছি যে অতি নিকট সময়কালের ভিতরে সরকার দুটো বড় চুক্তি করতে যাচ্ছে। একটি হলো জাপানের সঙ্গে, আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী 6 ফেব্রুয়ারি হওয়ার কথা, এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা। উভয় দেশ থেকেই কিন্তু জ্বালানিগত বিষয়গুলোতে একটা বড় রকমের তারা অঙ্গীকার চেয়েছেন বলে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। পুরো প্ল্যানের যে প্রেক্ষাপট, যেটা পুরোটাই এলএনজি এবং কয়লার উপরে দাঁড়িয়ে আছে, এই কয়লা এবং এলএনজি থেকে বের হয়ে প্রেক্ষাপটকে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপটের দিকে নিয়ে যেতে হবে। কেন এই তাড়াহুড়া তাও জানতে চেয়েছে সিপিডি। কেন এই মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে? তারা বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য মহাপরিকল্পনাটি পুনর্বিবেচনার পরামর্শ দেন তারা। মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব 1 মাস পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। রাজধানীর সরকারি 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়, মিরপুরের টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে, কারণ সামনে নির্বাচন, এরপর নতুন সরকার গঠন হবে, তাই তারা আর সময় দিতে চান না। কালকে যখন আমরা আন্দোলন শুরু করি তখন ওনারা বলছে যে আরো 1 মাস পরে, আর ওনারা থাকবে ফেব্রুয়ারি 18 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচন, ওনারা বলছে আরো 1 মাস পরে দিবে। এটা তো কোনোদিনই সম্ভব না। ওনারা চাইতেছে যে ওনারা কোনো মাস চলে যাক, তারপরে অন্য কোনো সরকার আমাদেরকে এটা বেচতে দেখ। এই সরকার যেহেতু মানে বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে, তো তাদেরকে এটা এই বিশ্ববিদ্যালয়টা করে যেতে হবে, তাছাড়া এটা সম্ভব না। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবি জানানোর পরও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। পড়াশোনার ক্ষতি এবং জনভোগান্তির কথা স্বীকার করেন শিক্ষার্থীরা। এতে তো জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি সৃষ্টি কাদের জন্য হচ্ছে? তাদের জন্য। এর জন্য দায়ী কারা? একমাত্র তারাই। আমরা কি রাস্তায় মানে সবসময় আন্দোলনের জন্য থাকবো? আমাদের তো বাড়িঘর আছে, আমাদের পড়ালেখা তো আছে। আমাদেরও তো কষ্ট হয় এখানে আসতে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে, অনেক রোদের মধ্যে এসে দাঁড়িয়ে আছি, খাওয়া নাই দাওয়া নাই, আমাদের ভালো লাগে। আমরা থাকবো পরের টেবিলে, আমরা কেন রাস্তায় থাকবো? এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়, এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এই নারায়ণগঞ্জ ছিল আমার মেয়ের বাসা, এখন সেইখানে মানে ওইখানে যাচ্ছি আর কি, পিঠে মিঠে নিয়ে যাচ্ছি, এখন তো মাঝখানে আনে গাড়ির সমস্যা। ইমার্জেন্সি বলতে কিছু নাই, সব কিছু ওদের ইমার্জেন্সি, ওরা তো স্টুডেন্ট, ওদের তো সব বোঝা উচিত, তাই না? সরকার এইখানে আসলে কি করবে সরকারই ভালো জানে। এই দুদিন পর এই আন্দোলন, তারপরে ওই আন্দোলন, মানে আন্দোলনের উপরে আছি ভাই। যানবাহন না পেয়ে অনেকে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছান। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের পোস্টাল ব্যালটে সকল প্রতীক ব্যবহারের পরিবর্তে সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহারের প্রস্তাব দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার কাজে জড়িতরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করছে। প্রবাসে পোস্টাল ব্যালট পাঠানোর সঙ্গে জড়িতদের ভুল ভ্রান্তির কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। এই বিষয়ে ইসির ব্যাখ্যা চেয়েছে বিএনপি। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, কখন নাগাদ এই বৈঠকটি শুরু হতে পারে? তারেক রহমান এখন পর্যন্ত এই তার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন কিনা, কি তথ্য রয়েছে? ঠিক সন্ধ্যা ৬টার সময় কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠকের যে প্রধান যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি তার পরিবার সহ এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা রয়েছে, যেটা বিএনপির বিভিন্ন সূত্র আসলে বলছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান সহ তার পরিবারের যে লোকজন আসার কথা, তারা কিন্তু এখনো কেউ এসে পৌঁছায়নি। এবং বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে তারেক রহমান এই মুহূর্তে আসলে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে, কার্যালয়ে উপস্থিত রয়েছে এবং তার পরিবারের সদস্যরাও সেখানে রয়েছে। ঠিক কিছু সময়ের মধ্যেই তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পরিবার সহ বের হবেন এবং তাদের সাথে কিন্তু আরও উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এই যে বৈঠকটি রয়েছে, এই বৈঠকটি কিন্তু তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম কিন্তু প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎকার, সেই সৌজন্য সাক্ষাৎকারটি আসলে উনি করছেন। কারণ এর আগে কিন্তু যখন উনি নির্বাসিত জীবনযাপন করতেন, তখন কিন্তু লন্ডনে গত বছরের মে মাসে তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন। সেই জায়গা থেকে কিন্তু এই বৈঠকটি অনেক বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক তেমন কিন্তু
বারবার কিন্তু আসলে বিভিন্ন সূত্র থেকে আসলে বলা হচ্ছে যে এটি আসলে পারিবারিক একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই বৈঠকে আসলে পারিবারিক যে বিষয় রয়েছে পারিবারিক বিষয় নিয়েই আসলে আলোচনা হবে। আসলে সর্বশেষ তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলে এবং তারা বের হওয়ার পর গণমাধ্যমের সাথে যদি বিএনপির পক্ষ থেকে বা কেউ আসলে যদি গণমাধ্যমকে কোনো তথ্য দেয় তাহলে আসলে জানা যাবে যে এই বৈঠকে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে বা বৈঠকের তাদের যে সাক্ষাৎকারটি আসলে কেমন ছিল। রুবায়েত, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ এই বাড়তি তথ্যটুকু জানানোর জন্য। স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সেই নতুন মামলা করা যাবে না। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। ফেনীতে 2024 সালের ভয়াবহ বন্যার প্রভাবে ছোট ফেনী নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসতঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নদী ভাঙন রোধ ও বসতঘর রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী। এতে বক্তারা বলেছেন, মুসাপুর রেগুলেটর ধসে পড়ার পর থেকেই ছোট ফেনী নদীতে জোয়ার ভাটার চাপ বেড়ে যাওয়ায় নদীর তীর দ্রুত ভেঙে পড়ছে। বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে, অনেকেই আবার ভিটে মাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে এই মানববন্ধন থেকে। 100-150 পরিবার বিলীন হয়ে গেছে। ওই আমরা নদী সব ভাঙি গেছে, ঘর বাড়ি সব গেছে, রাস্তারও সব গেছে। আমরা বাড়ির থেকে বাইরের মধ্যে সেই সুযোগ নাই। পানি উন্নয়ন বোর্ডের এসডিও ইউসাফ সবাই নিয়েছি, দেখাইছি, কিন্তু এরা এখানে এই ভাঙনটা রোধের কোনো ব্যবস্থা নেই। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 3,428 জনে দাঁড়িয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এমন তথ্য নিশ্চিত করেছে। এদিকে প্রায় 5 ঘন্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশসীমা আবারও খুলে দিয়েছে তেহরান। অপরদিকে ইরানের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার আশঙ্কা এখনও বিদ্যমান, কারণ ক্যারিবিয়ান অঞ্চল থেকে বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে আসছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে জাহাজগুলো মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছে বলে জানা গেছে। এর আগে চলমান আন্দোলনের প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সুলতানের ফাঁসি স্থগিত করেছে ইরান সরকার। বর্তমানে ইরানের 31টি প্রদেশের 190টি শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবি খেলোয়াড়দের। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলছে সিপিডি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ, রাজধানীবাসীর ভোগান্তি।
আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।